নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব বিমল করের লেখা গল্প ফণী মনসা। মনোবীণা গিয়েছিলেন তীর্থ করতে। তীর্থ মানে হরিদ্বার, ঋষিকেশ ঘুরে আসতে। গিয়েছিলেন বঙ্কু হালদারের দলের সঙ্গে। বাড়ি ফিরে যা দেখলেন তাতে ডাক ছেড়ে কেঁদে ওঠার অবস্থা। মনোবীণার কর্তা ফণীশ্বর শোবার ঘরে দড়ির জালের দোলনা, যাকে কিনা হ্যামক বলে, সেই রকম এক দড়ি দোলনা ঝুলিয়ে তার মধ্যে শুয়ে আছেন। 3-4টে গোল লম্বা বালিশ বা কুশন তার দেহের এপাশে ওপাশে মাথায়। বাঁ হাতে প্লাস্টার, ডান পায়ে প্লাস্টার, পরনে লুঙ্গি, গায়ে বেঢপ ফতুয়া। ফণীশ্বরের ডান হাতের কাছে এক ফিডিং বটল, আজকাল যেমনটি দেখা যায় সেই ছাঁদের। মনোবীণা তীর্থ সেরে এসেছেন। তীর্থ সেরে এসে তার ডাকসাইটে শাশুড়ি সদরে দাঁড়িয়ে 3 ঘটি জল পায়ে ঢেলে তবে বাড়ির মধ্যে ঢুকতেন। মনোবীণা দেখেছেন। গাড়ি থেকে নামতেই পারুল আর খেঁদা ছুটে এসে যে খবর শোনালো, তাতে আর মনোবীণার পায়ে জল ঢালার সময় হলো না। কদিনের ঘোরাঘুরি হাঁটাহাঁটিতে এমনিতেই তার পা ফুলেছে, ব্যথা। তবু সেই ফোলা পায়ে খোঁড়াতে খোঁড়াতে সোজা দোতলায় শোবার ঘরে। ঘরে ঢুকে দেখেন স্বামী দোলনায় শুয়ে, ডান হাতে দুধ বোতল। কর্তা ছাদের দিকে চোখ তুলে শুয়ে গান গাইছেন, ব্রহ্মসঙ্গীত। হুমা, কি হয়েছে? এ কি দশা তোমার? বলতে বলতে মনোবীণা স্বামীর দোলনার পাশে এসে ঝুঁকে পড়লেন। এমন করে ঝুঁকলেন যেন কর্তার বুকের ওপরেই ঝাঁপিয়ে পড়বেন। ফণীশ্বর যেহেতু ব্রহ্মসঙ্গীত গাইছিলেন, হৃদয়ে আরাম তুমি হৃদয়নাথ, সেহেতু আধবোজা চোখে আধ্যাত্মিক আবেশের গলায় বললেন, পতিত হয়েছি। মনোবীণা একে ক্লান্ত পরিশ্রান্ত, তার ওপর বাড়ি ঢুকতে না ঢুকতেই স্বামী দুঃসংবাদে আতঙ্ক উৎকণ্ঠায় দিশেহারা। কাজেই স্বামীর ওই মিনমিনে আধ্যাত্মিক গলা ভালো লাগলো না। বললেন, হাদিক্ষেতা রাখো, কি হয়েছিল? কেমন করে পড়ে গেলে? ফণীশ্বর বললেন, তোমার তেলের শিশিতে। তেলের শিশি ভাঙল বলে। মনোবীণা অবাক। আজ 15 দিনের বেশি তিনি বাড়ি ছাড়া, তাঁর তেলের শিশিতে কর্তার আছাড় খাবার কি হলো? গায়ের পাতলা চাদরটা খুলে একপাশে ছুঁড়ে দিতে দিতে মনোবীণা বললেন, আমি রইলুম 1000 মাইল দূরে, আমার তেলের শিশিতে তুমি আছাড় খেলে? তামাশা! তামাশা কেন হবে? যা হয়েছে তাই বললাম। কখনো নয়, আমি বিশ্বাস করি না। কত খেয়েছিলে তখন? পেট পর্যন্ত না গলা পর্যন্ত? ফণীশ্বর তখনও শান্ত গম্ভীর গলায় বললেন, সেদিন পূর্ণ যোগ ছিল না? ফকির চেটো মানে চাটুর্যের মা 89তে স্বর্গে গেলেন। আমরা বন্ধুর মাতৃশোক জানাতে অর্ধযোগ সেরেই ফিরে এসেছিলাম। বিনা, স্বামীকে বিশ্বাস করা তোমার পবিত্র কর্ম। মনোবীণার মাথা গরম হয়ে উঠেছিল। এই ন্যাকামি আর সহ্য হচ্ছিল না। রাগের মাথায় দোলনাটা ঠেলে দিলেন। দোলনা সামান্য দুলতে লাগলো। বললেন, নিকুচি করেছে তোমার পবিত্র কর্মে। ঠিক ঠিক বলো, কি হয়েছিল? আমার তেলের শিশি থাকে কল ঘরে, সেই শিশি উড়ে এসে তোমার পায়ে পড়ল, তার পাখা গজিয়েছিল নাকি? ফণীশ্বর কি বলতে যাচ্ছিলেন, তার আগেই বীণা ধমকে উঠে বললেন, ঢং করে কথা বলবে না, সাপ সাপ বলো, সাদা কথাই বলো। ভেতো বাংলায়? হ্যাঁ। ফণীশ্বর বললেন, তাহলে যা যা ঘটেছিল বলি, একটিও মিথ্যে কথা বলছি না, ধর্ম সাক্ষী। সেদিন বিকেলে চাটুর্যের মায়ের গঙ্গা প্রাপ্তি ঘটল। আমরা চেটোকে বললাম, তুমি শ্মশানে যাবে, লোকজন তোমার অঢেল, রাবণের ফ্যামিলি, আমরা আর বোঝানাটি হয়ে কি করব? তার চেয়ে বরং একটু শোক পান করে বাড়ি ফিরে যাই। চেটো এক পাত্তর টেনে চলে গেল। বড় দুঃখ তার, মা বলে কথা। হোক না 90-এর গোড়ায়। আমি, দিজু, গণেশ খেলাম খানিকটা, পুরো খাইনি, অর্ধযোগ।
তারপর যে যার বাড়ি। বাড়ি ফিরে এসে বড় ফাঁকা ফাঁকা লাগছিল। তুমি নেই। তুমি না থাকলে আমি একেবারে অনাথ শিশু, অরফ্যান। বলতে বলতে ফণীশ্বর একটু থামলেন, গলা পরিষ্কার করে নিয়ে আবার বললেন, ভাবলাম একটু শুদ্ধ হয়ে নিই চান করে। হাজার হোক চেটোর বাড়ি থেকে ফিরছি, সংস্কার বলে একটা কথা আছে তো। তাই মানে তোমার অভাবে তোমারই মাথার তেল জবা কুসুম মাথায় ঘষতে ঘষতে পায়চারি করছিলুম এখানেই। সামহাও হাত ফসকে শিশিটা পড়ে গেল, অ্যান্ড ব্রোকেন। আমিও তেলের মেঝেতে পা হড়কে পড়লাম, জবর পড়লাম গো, অ্যান্ড ব্রোকেন। বেশ হয়েছে, বেশ হয়েছে। আমার হাত ভাঙলো, পা ভাঙলো, আর তুমি বলছো বেশ হয়েছে। তোমার বাক্য শুনে তোমার মাথাটা ভাঙলো না কেন? বলে মনোবিনা স্বামীর হাতটা দেখতে লাগলেন। গোটা হাতটাই ভেঙেছে, কবজির ওপরটা 2 টুকরো। চমৎকার, 4 হলো না কেন? আর পা দেখি, পা দেখি। ফণীশ্বরের কপাল ভালো, গোড়ালির তলার দিকে হাড় পুরোপুরি না ভাঙলেও চিড় ধরেছে। প্লাস্টার করা আছে পা, প্রায় হাঁটুর কাছাকাছি পর্যন্ত। পা দেখতে দেখতে মনোবিনা বললেন, ছেলেকে খবর দিয়েছিলে? দিয়েছিলাম। খোকা বউ নিয়ে ছুটতে ছুটতে এলো মোটর বাইক হাঁকিয়ে। ওদের কারখানায় হুজ্জতি চলছে। প্লাস্টার হয়ে যাবার পর আমি ওদের বললাম, তোরা যা, এ সময় কারখানা ছেড়ে থাকিস না। ওরাও চলে গেল। মানুষ না জন্তু? আহা, গালাগাল দিচ্ছ কেন? ছেলে আর বৌমার দোষ কোথায়? আমি বললাম বলেই তো ওরা চলে গেল। খোকার কারখানায় ভীষণ ঝামেলা চলছে না? গো স্লো, মিটিং, লাঠালাঠি, পুলিশ, যা হয় আজকাল। খোকার কোয়ার্টারটাও বেমক্কা জায়গায়। এ সময় নিজের কোয়ার্টার আর কারখানা ছেড়ে আসতে রে। মনোমিনা খুশি হলেন না। গরমকালের বাঁধাকপির মতো বিদিকিচ্ছিরি মুখ করে বললেন, খোকার বউ কি করছিল? সে কোন আক্কেলে বুড়ো হাত পা ভাঙা শ্বশুরকে ফেলে রেখে চলে গেল? ফণীশ্বর বললেন, দুঃসময়ে স্ত্রীকে পাশে থাকতে হয়। সীতা রামকে ফলো করেছিল কেন? কুচি করেছে তোমার। খোকাকেও বলি, হারি, তোর বুড়ো বাপ থাকলো পা ভেঙে পড়ে, তুই বেহায়ার মতন বউটাকে করে পালালি। ছি ছি, আজকালকার ছেলে মেয়েদের লজ্জা শরম কর্তব্য জ্ঞান বলে কিছু নেই। ফণীশ্বর গম্ভীর হয়ে বললেন, আগেও ছিল না। ছিল না? আমরা হলে এ কাজ করতে পারতাম? চমৎকার পারতাম। এই ধরো তোমার আমার কথা, তখন আমাদের মাত্র 5 মাস বিয়ে হয়েছে। বাবার টাইফয়েড হলো পানাগড়ে। খবর পেয়ে আমরা ছুটে গেলাম। দিন 8 মাথায় বাবা যখন টাল সামলেছে, আমি চলে আসতে চাইলাম। তুমি তখন কি করলে? আমার লেংটি ধরলে। কিছুতেই বাবা মায়ের কাছে থাকবে না, বললে আমায় নিয়ে চলো, আমি একলা থাকতে পারবো না। সে কি মুখ তোমার, কি কান্না! কই, তখন তোমার লজ্জা শরম কোথায় ছিল? মনোবিনা ধরা পড়া চোরের মতন মেয়ে গিয়ে বললেন, অমন জল জ্যান্ত মিথ্যে কথাটি বলো না। বাবার মোটেই টাইফয়েড হয়নি, জঙ্গল ম্যালেরিয়া হয়েছিল। বাবা তখন সেরে উঠেছেন। মা বললেন, বৌমা তুমি যাও, ছেলে একা থাকে, রাত বিরেতে চাকরি, তুমি না থাকলে ওর অসুবিধে হবে। মা বললেন, আর তুমি আমার কাছাটি ধরে সুরসুর করে চলে এলে। কি আমার শাশুড়ি ভক্তি! কাছা তোমার ছিল যে ধরবো? করতে তো এটি এসে কাজ, পরতে খাকি হাফ প্যান্ট, ধরতে হলে ওই প্যান্ট ধরে টানতে হতো। বলতে বলতে বিনা দেওয়ালের পূব দিকে তাকালেন। শাশুড়ির বড় ফটো, জাঁদরেল মহিলা ছিলেন। হাত জোর করে বার কয়েক প্রণাম সেরে ফেললেন স্বর্গতা শাশুড়ির উদ্দেশ্যে। তারপর মুখ ঘুরিয়ে পশ্চিমের দেওয়ালে শ্বশুর মশাইয়ের ফটোকেও প্রণাম জানালেন। তীর্থ সেরে ফিরে এসেছেন সবে। গুরুজনরা সশরীরে বর্তমান থাকলে ঘটির জলে পা ধুইয়ে দিয়ে প্রণাম করতেন। তা যখন নেই, তখন তো নম নম করতেই হয়। ফণীশ্বর এবার দুধ বোতল মুখে তুললেন। মনোবিনা বললেন, ওটা কি?
খোকা হয়েছ? ফণীশ্বর বললেন, 2-3 ভাগাভাগিতে মেশানো আছে। গন্ধতেই বুঝতে পারছি কি মেশানো আছে। ডাবের জল আর মানে 1 নম্বর দিশি। দিশি? দিশি? ডাক্তার বলল, আমি কি করব? বলল বিলিতি রাত্রিরে খেও, সারাদিন খেলে সইবে না। তার চেয়ে ডাবের জলের সঙ্গে লোকাল মিশিয়ে খেলে গরমে তেষ্টা মিটবে, গায়ে হাতের ব্যথা মরবে, ফুরফুরে হয়ে থাকতে পারবো। তাই 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 খোকাপনা ধরেছ? না না, তার জন্য কেন হবে? দোলনায় দুলে দুলে খাই তো, হাত ভাঙা মানুষ, ধরতে সুবিধে। আমি তো আর বোঁটা চুষি না, ওটা খুলে রেখেছি। মনোবীণা স্বামীকে বিলক্ষণ চেনেন। 35 বছর ধরে সমানে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল মানুষটা। বললেন, ওটাও কি ডাক্তারে বলেছে? মাপ? মাপ পাবো কোথায়? এখানে শিশির গায়ে মাপের দাগ আছে। 1 আউন্স, 2 আউন্স, কত সুবিধে। কে দেখেছে তোমাকে? কোন ডাক্তার? সরোজ। সরোজিনী? সরোজিনী তোমাকে দেখেছে? ও তো মেয়ে ডাক্তার। বিনার যেন বিশ্বাস হচ্ছিল না, বড় বড় চোখ করে তাকিয়ে থাকলেন। ফণীশ্বর বেশ গম্ভীর এবং আবেগের গলাতেই বললেন, সরোজ না থাকলে সেদিন হাড় ভাঙা হয়ে পড়ে থাকতাম। খবর পেয়েই ছুটতে ছুটতে এলো, তারপর যা করার সেই করছে। শুধু প্লাস্টারটা করে দিয়েছে মানিক মুখুজ্জে। সরোজিনী থাকেন কাছেই, 2-4 বাড়ির পরই, একটু কোনাচে জায়গায় বাড়িটা। পেশায় ডাক্তার, রেল হাসপাতালের। মহিলার চেহারা দেখলে পুরুষ বলে ভুল হতে পারে। মাথায় বেঁটে, রং কালো, বহর বিশাল, সামান্য গোঁপ আছে নাকের তলায়। সপ্তাহে 1-2 মিহি করে গোঁপ পরিষ্কার করে নেন ইলেকট্রিক রেজারে। মেজাজ অতি উগ্র। চোখে বড় বড় কাচের চশমা, মাথার চুল কাঁচা পাকা, ঘাড় পর্যন্ত চুল। সরোজিনী হলেন মিস, মানে 52-53 বছর বয়সেও কুমারী। মনোবীণার ইচ্ছে হলেও শুয়ে পড়ে মেঝেতে মাথা ঠোকেন কিছুক্ষণ। শহরে এত ডাক্তার বদ্যি থাকতে শেষে নাকি ওই মা মনসা। মনোবীণা আড়ালে সরোজিনীকে মা মনসা বলেন। পাশাপাশি বাড়ি, যদিও মা মনসার হলো ভাড়া বাড়ি। আলাপ পরিচয় আছে বইকি, কিন্তু মেলামেশা তেমন নেই। মনসা মদ্য নয়, মেয়ে। ও সিগারেট খায় বলে শুনেছে মনোবীণা। এমনকি বাড়ির মধ্যে রাত্রে ঢুকুঢুকুও চলে। তুমি শেষ পর্যন্ত মনসার খবরদারিতে আছো? ছি ছি। সরোজ ভালো ডাক্তার, গোল্ড মেডেল পেয়েছিল। ও তো মেয়েদের ডাক্তার। তাহলে গাইনি নয়, জেনারেল ফিজিশিয়ান প্লাস কার্ডিওলজিস্ট। নিকুচি করেছে অমন ডাক্তারে। আসলে তোমার ধাতটি ও বোঝে তো, রতনে রতন চেনে, তাই ফিডিং বোতলে মদ ঢেলে খেতে বলে গেছে। ঘৃণায় মরি। ফণীশ্বর যেন কত কৃতজ্ঞ সরোজিনীর কাছে। মুক্তকণ্ঠে বললেন, এই দোলনাটিও ও নিজের বাড়ি থেকে এনে টাঙিয়ে দিয়ে গেছে। বলেছে জানলার কাছে নিচু করে টাঙিয়ে দিয়ে গেলাম, শুয়ে শুয়ে সব দেখবেন, শুনবেন, ভালো লাগবে, দিন কেটে যাবে। মনোবীণা বললেন, তাহলে আর কি, ওই দোলনায় শুয়ে শুয়ে দোলো, ঢং যত। আর খানিকটা বেলায় স্বামীকে এমন করে স্নান করিয়ে দিলেন মনোবীণা যেন 15 দিনের ময়লা কলঘর সাফ করছেন। অবশ্য প্লাস্টার সামলে, যেন না জলে ভিজে যায়। স্নানের পর স্বামীকে পোশাক পরিয়ে দিলেন, লুঙ্গি আর ঢোল্লা ফতুয়া দিয়ে বললেন, একটু বসো, আমি চান সেরে নিই। স্নান সেরে মনোবীণা পুজোর শাড়ি পরে খালি গায়ে স্বামীর কাছে এসে তীর্থ থেকে আনা প্রসাদী ফুল পাতা ছোঁয়ালেন কর্তার মাথায়, বুকে। তারপর আঁচলের গিঁট খুলে কাগজে মোড়া একটা মাদুলি বার করলেন। বললেন, পুজো দেওয়া শুদ্ধ করা মাদুলি, এটা পড়ো। কেন? আমি কোন মুলুক থেকে এনেছি, ভৈরব চণ্ডীর মন্দিরে পুজো দিয়ে। কি হবে পড়ে? পুজোই বা দিতে গেলে কেন? এ খুব জাগ্রত, এতে কত কি হয়। আমার আবার কি হবে? হবার দিন তো শেষ। তোমার ওই নেশাটি আমি ছাড়াবো।
বয়স এখন কত হলো? 65। সেই কোন বয়স থেকে গেলাস ধরেছ? তবু যৌবনকালে সব সয়, এখন কি ওই সব সইয়ে নেওয়ার বয়স আছে? বরং দিন দিন তুমি ইয়ার বন্ধুদের সঙ্গে বসে গেলাস গিলছো গাদা গাদা। শরীর তো যেতে বসেছে, লিভার পচে গেল। ফণীশ্বর স্ত্রীকে দেখতে দেখতে বললেন, লিভার পচবে কেমন করে? সবসময় অ্যালকোহলে ডুবিয়ে রাখছি। তুমি জানো অ্যালকোহল হলো বেস্ট জার্মিসাইডাল, বীজাণু নিরোধক, অ্যান্টিব্যাকটেরিয়া প্রপার্টি ওতে রয়েছে। আমার লিভার। স্বামীকে কথা শেষ করতে না দিয়ে বিনা কর্তার পিঠে এক ধমক মারা কিল বসিয়ে দিলেন। রুক্ষ গলায় বললেন, আমি পড়তে বলেছি, পড়তে হবে, এর বেশি কথা নেই। আমি তোমার বউ, আমার কথাই শেষ কথা। কি ভেবে ফণীশ্বর একটু হাসলেন, তারপর বললেন, বেশ, তোমার কথাই থাক, যথা নিযুক্ত অস্মি তথা করমি। মনোবিনা স্বামীর হাতে মাদুলি বেঁধে দিলেন। ফণীশ্বর যাকে পতিত হওয়া বলেছিলেন সেই ঘটনাটি ঘটেছিল গরমের মুখে ফাল্গুন মাস নাগাদ। তারপর 3টি মাস কেটে গেল। 3 মাসে হাত পায়ের প্লাস্টার খোলা হয়ে গিয়েছে। পায়ের চোট এখনো সামান্য ভোগাচ্ছিল, যেমন ব্যথা, মাঝে মাঝে গাঁট ফোলা। হাত মোটামুটি কর্মক্ষম। বয়সের হাড় ভাঙা সহজে কি সারবে? বাতটা ধরবে বইকি। এই 3 মাসে ফণীশ্বরের কিছু পরিবর্তন হয়েছে। বন্ধুদের আসরে যাওয়া কমেছে খানিকটা, আরও কমে আসছে ক্রমশ। সাইকেল রিক্সা করে চেটোদের আড্ডাখানায় আসা যাওয়ায় বোধহয় অসুবিধে হয়, পায়ের জন্যই হবে হয়তো। ফলে পানা দিয়ে অভ্যাস কমে আসছে। বাড়িতে তো মনোবিনা মেয়ে দারোগা হয়ে দাঁড়িয়ে আছেন সর্বক্ষণ, কাজেই সুবিধে হয় না তেমন। তবে মনোবিনা তো অতি রকম নিষ্ঠুর নন, স্বামীর ধাত বোঝেন। মানুষটাকে তিনি ধীরে সুস্থে সামলাতে চান, সৎ পথে আনতে চান। এতকালের অভ্যেস দুম করে একদিনে ছাড়িয়ে দিতে তিনি চান না, তাতে ভীষণ ক্ষতি হবে। রয়ে শয়ে যা করার তেমন করাই ভালো। মানুষটার শরীর মনও তো দেখতে হবে। ফণীশ্বর মদ্যমাত্রা বেশ কমিয়ে ফেলেছেন। মনোবিনাও কত স্বস্তি পাচ্ছেন মনে মনে। আর 2-4 মাস পরে স্বামী একেবারে সাধু সন্ত হয়ে যাবেন। বিনা যখনই সময় পায় ফণীশ্বরের হাতে বাঁধা মাদুলিটি দেখেন প্রাণ ভরে। মনে মনে ভৈরব চণ্ডীকে প্রণাম জানান। ঠাকুর, তুমি আমায় বাঁচালে, তোমার মতন জাগ্রত দেবী আর কে আছে? তা সেদিন সন্ধ্যের মুখে মুখে ফণীশ্বর পাজামা পাঞ্জাবি চড়িয়ে নিচে নামতে যাচ্ছেন। মনোবিনা বললেন, যাচ্ছ কোথায়? ফণীশ্বর বললেন, এই কাছেই। কোথায়? এই তো আশেপাশে। খেতে যাচ্ছি না আজ, শরীরটা বড় অলস হয়ে যাচ্ছে, একটু ঘোরাফেরা না করলে কি চলে? মনোবিনারও মনে হলো কর্তার আগে যেমন হাঁক ডাকছিল, এখন তার অর্ধেক কমে গিয়েছে, গলার জোর কমতির দিকে। আগে সকালে বাজার যাবার সময় খেদাকে গোটা 4 থলি নিতে বলতেন, এখন দুটোতেই চলে। বয়স হলেও খাওয়া দাওয়ায় রুচি ছিল খানিকটা, ভোজনপটু ছিলেন। অকারণ 7 রকম বাজার সেরে ফিরতেন। মিষ্টি মাছটা তো বাঁধা ছিল। 2 করে রসগোল্লা একসঙ্গে মুখে ফেলতেন। মাছ মাংসও চলত সমানে। বিনা শত বলেও খাওয়া দাওয়ায় সামলাতে পারতেন না কর্তাকে। এখন সেই মানুষেরই বাজার কমেছে, খাওয়া কমেছে। দিন রাত বড় বেশি হাই তুলছেন। হালে কোত্থেকে ঘেঁটে ঘুঁটে একটা গীতা বার করেছেন, পাতা উল্টান রোজ। ছেলের বউ হপ্তায় 1 দিন করে আসে, শনিবার। রবিবার সন্ধ্যাবেলায় আবার মোটর বাইক হাঁকিয়ে নিজের জায়গায় চলে যায়। খোকাও বলছিল, মা, বাবাকে কেমন উইক উইক দেখাচ্ছে, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, তুমি কিছু বলছো না? ছেলের বউয়েরও একই কথা, মা, বাবার শরীরটা কেমন ভেঙে আসছে। মনোবিনা ছেলে বা ছেলের বউকে কিছু বলেননি। ও কথা কি বলা যায়? আমি তোদের বাপকে নেশা ছাড়াবার জন্যে মাদুলি পরিয়েছি মানত করে। নেশাখোর মানুষ তো, নেশা ছাড়তে গিয়ে একটু আদ্রু নেতানো লাগতেই পারে, ও ঠিক হয়ে যাবে। ফণীশ্বর পা বাড়াতে যাচ্ছেন, মনোবিনা বললেন,
বেরোচ্ছই যখন আরো খানিকটা আগে আগে বেরুলে পারো, বিকেল বিকেল। সকালেও তো খানিকটা হেঁটে চলে আসতে পারো। ফণীশ্বর বললেন, সকালে উঠতে ইচ্ছে করে না। আমি তো হাঁস মুরগি নই যে ভোর হলো কি বেরিয়ে পড়বো। আর বিকেল বিকেল বেরুবো কোথায়, যা ব্যবসা গরম। মনোবীণা আর কিছু বললেন না। ফণীশ্বর বেরিয়ে গেলেন। সন্ধ্যের গোড়ায় গা ধুয়ে এক কৌটো পাউডার গায়ে ছড়িয়ে চুলের একটা আলগা ঝুঁটি বেঁধে মনোবীণা গেলেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে তিনি রোজই প্রদীপ জ্বালান। শাশুড়ির সেই প্রদীপটি এখনো তিনি মেজে ঘষে পরিষ্কার করেন নিজের হাতে। প্রদীপ জ্বালান, ঠাকুর নমস্কার করেন। ঠাকুর ঘর থেকে ফিরে নিজের ঘরে এসে জলপান খাচ্ছেন, এমন সময় বৃষ্টি এলো। ওরে খেদা, ও খেদা, বৃষ্টি এলো, দেখ দেখ। বলতে বলতে তিনি শোবার ঘরের বাইরের বারান্দায় আসতেই আচমকা চোখে পড়ল, একেবারে কোনাকুনি বাড়ির দোতলায় একটা ঘরের পর্দা উড়ে যাচ্ছে বাতাসে, আর পর্দার ফাঁক দিয়ে কাকে যেন দেখা গেল না। কর্তা, কর্তাও ওই বাড়িতে না? বৃষ্টির ছাঁট বাঁচাতে ঘরের দরজা জানলা বন্ধ হয়ে গেল বাড়িটার, আর কিছু দেখা গেল না। মনোবীণা নিজের চোখে বিশ্বাস করবেন নাকি মাথাটাই গোলমাল হয়ে গেল। ওই বাড়িটা তো মা মনসার, মানে সরোজিনীর। কর্তা ওই বাড়িতে গিয়েছেন কেন? ওখানে কি দরকার তাঁর? আশ্চর্য তো। চোখের ভুলও হতে পারে। তা চোখের ভুল হোক না হোক, ব্যাপারটা তার পছন্দ হলো না, ভালো লাগলো না মোটেই। মন কেমন খুঁতখুত করতে লাগলো। আসুন কর্তা বাড়ি ফিরে, তারপর দেখা যাবে। ফণীশ্বর বাড়ি ফিরলেন 8টা নাগাদ। মনোবীণা দেখলেন কর্তাকে। কোথায় গিয়েছিলে? এই তো বৃষ্টি চলে এলো। সে সবাই জানে। তুমি কোথায় গিয়েছিলে? এই তো এদিকেই, কাছেই ছিলাম। এই তো সেই তো রাখো, কোথায় গিয়েছিলে বলো। ফণীশ্বর গিন্নিকে দেখতে দেখতে বললেন, হলো কি তোমার? তুমি ওই মা মনসার বাড়ি গিয়েছিলে? ফণীশ্বর একটু যেন থতমত খেলেন। হ্যাঁ, একবার যেতে হলো। যেতে হলো কেন? তেমন কিছু না। তেমন তেমন থাক, কেন গিয়েছিলে? ফণীশ্বর নিজের বুকটা দেখালেন, বললেন, একটু ব্যথা ব্যথা করে উঠল। কি, মনসার জন্যে ব্যথা? আরে না, কি যে বলো। হার্টের এই পজিশনে বাঁ দিকে ব্যথা ব্যথা, বাঁ হাতটাও ঝিনঝিন করে উঠল। তা ভাবলাম যাই একবার সরোজকে দেখিয়ে নি। মনসাকে তোমার বুকের ব্যথা দেখাতে গেলে? বাহ, সরোজ ভালো কার্ডিওলজিস্ট। সে আমাকে গত 3-4 মাস ধরে দেখছে। ওর কাছে মানে বাড়িতেই যন্ত্র আছে, পটাপট ইসিজি করে ফেলে। মনোবীণার মাথায় যেন রক্ত চড়ে গেল। ও, তুমি বুড়ো ওই মনসার বাড়িতে গিয়ে জামা খুলে বিছানায় শুয়ে পড়লে? বিছানা? হায় প্রভু, বিছানা? চওড়া সোফা, সোফা, লম্বা সোফা, টেবিল তো একতলায়, সেখানে গিয়ে শুতে হলে। মনোবীণার আর সহ্য হলো না। খপ করে স্বামীর হাত ধরে টানতে টানতে বিছানায়। কি হয়েছে তোমার বুকে? ব্যথা? কই আগে তো বলনি? বলে তোমাকে মানে তোমাদের অনর্থক উদ্বিগ্ন করব তাই বলিনি। উদ্বিগ্ন? ন্যাকামি? কবে থেকে হচ্ছে ব্যথা? তা হচ্ছে। ফণীশ্বর মাথা হেলালেন সামান্য। হচ্ছে আজকাল মাঝে মাঝে। সরোজ সেই পা ভাঙার সময় থেকেই দেখছে। ভয়ের কিছু নেই, এই বয়সে হয় একটু। কলকবজার ব্যাপার তো, পুরনো হয়ে গেলে আলগা হয়ে পড়ে। আচ্ছা, তা মনসা তোমায় দেখলো? সঙ্গে সঙ্গে? এত খাতির? বলো কি, গায়ে গায়ে থাকি, পা ভাঙার সময় থেকেই তো দেখছে আমাকে। তা তুমি কিন্তু ওই যে মা মনসা করো, ওটা কিন্তু ঠিক নয়। সরোজ ভালো ডাক্তার। হরেনবাবুর মাকে জমের হাত থেকে ফিরিয়ে আনলো দত্তর তো। মনোবীণা ধমক মেরে কথা থামিয়ে দিলেন স্বামীর। যাও যাও, ডাক্তার দেখিও না। অমন ডাক্তারকে আমি তুড়ি মেরে উড়িয়ে দিই। তাছাড়া মনসাকে মনসা বলবো
তাতে তোমার অত গায়ে লাগার কি আছে? আমি বলবো, 100 বার বলবো, আমার খুশি। বললে তো কারুর মুখে হাত চাপা দেওয়া যাবে না। দেবার চেষ্টা করে দেখো, হাত মুচড়ে দেব। ভাঙা হাত না আস্ত হাত? আস্ত হাত। সর্বনাশ! তা তুমি এত খেপে গেলে কেন? তুমি খেপাবে, আমি খেপবো না? কি বললো মনসা তোমার বুক দেখে? বললো মাঝে মাঝেই দেখিয়ে নিতে। মাঝে মাঝে দেখাতে বললো, রোজ নয়? কই তেমন কিছু তো বলেনি। পান খেয়েছো কোথায়? পান? দোকানে। কেন? মুখ দেখে মনে হচ্ছে মনসা তোমায় চা পান খাইয়ে আতিথ্য করেছে। পান? না, পান তেমন কই। কাল থেকে বাড়ির বাইরে যখন যাবে, খেঁদা তোমার সঙ্গে থাকবে, আমার হুকুম। বর্ষা ঘোরতর হয়ে উঠল। ভাদ্র মাস। ফণীশ্বর একটু বেশি রকম মন মরা। বৃষ্টি বাদলা হলেই সকাল থেকে নেতিয়ে থাকতেন। দুপুরে বড় বড় শ্বাস ফেলতেন, আর বিকেল হলেই খেঁদাকে ডাকতেন। ওরে খেঁদু, নে একবার চেটোর বাড়ি যাব। খেঁদার বাবা ছিল ফণীশ্বরের আপিসের খাস পিয়ন। চাকরি থেকে যখন ছুটি পেলেন ফণীশ্বর, খেঁদার বাবা তার ছেলেটিকে সাহেবের হাতে গুজে দিল। 5-5টা ছেলে খেঁদার বাবার। খেঁদা ছোট, ধরে করেও তো 5 ছেলের কাজ জোটানো সম্ভব নয়। কাজেই খেঁদা হলো ফণীশ্বরের ভাউ। তা ছেলেটাকে নিজের কাছে রেখে রেখে মানুষ করেছেন ফণীশ্বর। সামান্য লেখাপড়াও শিখিয়েছেন। বয়সটা বেটার 16 হয়নি, তাই রোগা পাতলা, বেশ টেরা। ফণীশ্বরের ইচ্ছে এবার ধরে করে কোথাও ঢুকিয়ে দেবেন কাজে। থাকবে এখানেই। খোকার কারখানায় ঢোকাতে পারলে অবশ্য এখানে থাকা হবে না। খেঁদা তার প্রতিপালকের পরম ভক্ত, প্রতিপালিকারও। আবার প্রতিপালিকাকে ভয়ও পায় ভীষণ। মনোবিনা তাকে এ বেলায় যদি মাথায় তোলেন, ও বেলায় গালমন্দ করে ভূত ভাগিয়ে দেন। খেঁদা সবই ভালো। দোষের মধ্যে সে হিন্দি সিনেমার নামে পাগল, আর বিড়ি টানে লুকিয়ে লুকিয়ে। মনোবিনার হুকুম, খেঁদা ছাড়া কর্তার বিকেলে বেরুনো চলবে না। তাহা গিন্নির হুকুম মেনেই তিনি খেঁদাকে নিয়ে বেরোন। খেঁদা বড়বাবুর সঙ্গে বেরিয়ে যায়, ফেরে বাবুর সঙ্গে সন্ধে উতরে, কোনো দিন সামান্য রাত করে। বাড়িতে কাজকর্মের অসুবিধে যে না হয় এমন নয়, তবু মনোবিনা তার হুকুম পাল্টাননি। একদিন মনোবিনা স্বামীকে বললেন, তুমি ওকে চোখে চোখে রাখো না ছেড়ে দাও? ফণীশ্বর বললেন, সে কি কথা, ওই তো আমায় চোখে চোখে রাখবে বলে পেছনে জুড়ে দিয়েছ। গোয়েন্দাগিরি, ওকেই তুমি জিজ্ঞেস করো। মনোবিনা বললেন, গোয়েন্দা লাগাবো কেন? হাটের রোগী তুমি, পথে ঘাটে যদি একটা বিপদ হয়, সাবধান হবার জন্যেই সঙ্গে নিয়ে যেতে বলি। ফণীশ্বর বললেন, তাহলে আর কথা কেন, ও থাকে। কোথায় থাকে? চেটোর বাড়িতে বন্ধুদের আসরে তো ওকে পাশে বসিয়ে রাখতে পারি না, বাইরে কোথাও থাকে, ওকে জিজ্ঞেস করো। অন্য সময় যখন ইয়ারদের আড্ডায় থাকো না, তখনও কি করে? আমাকে ফলো করে। ও, তো তোমার ছেলে বলছিল বাবার হাট নিয়ে ছেলে খেলা করো না মা, হাটের অসুখের মজা হলো আজ, এখন এই তো তখন একেবারে ওই। ঠিকই বলেছ, কারেক্ট। হাট এই তো ঠিক এই মুহূর্তে হয়তো ছক্কার দান ফেলেছে, পরের মুহূর্তে অক্কার দান ফেলবে। আমায় ভয় দেখাচ্ছ? তোমায় ভয় দেখাবো? তুমি হলে ভয়ও তারিণী, ভয় ভঞ্জনা। দেখো, ঠুসে ঠুসে কথা বলবে না, একেবারে বলবে না। যখনই বলো বুকটা কেমন কেমন করছে, সঙ্গে সঙ্গে তোমার হুকুম মতন ওই মা মনসাকে ডাকতে হয়। আমার তো গা জ্বালা করে, মাথা আগুন হয়ে ওঠে ওকে দেখলে। তবু তোমার বায়না শুনে ডাকতে হয়। 1000 বার করে বলছি, মনসা কিচ্ছু জানে না। মাদি মদ্দা হলেই কি সব জেনে বসে থাকবে? আমাদের জয়রাম ডাক্তার কত বড়, তাকে দেখাও। তা তুমি দেখাবে না কিছুতেই। ফণীশ্বর বললেন, জয়রাম খোস পাঁজরার ডাক্তার, সে হাটের কি বুঝবে? কত বড় ডাক্তার! দুহ! বেশ, তবে চৌধুরী ডাক্তারকে দেখাও। সেটা তো ডাক্তার নয়, টাকার কল। টাকা টাকা করে বেটার এমন হয়েছে শুনেছি,
নিজের শাশুড়িকে দেখতে গিয়ে ফিজের জন্য হাত বাড়িয়ে ফেলেছিল। ওকে জেলে দেওয়া উচিত। শহরে আর ডাক্তার নেই? রায় ডাক্তার ভালো ডাক্তার, রায়কে দেখিয়েছি। বলেছে দাদা সরোজিনী গুপ্ত এ ব্যাপারে ভালো বোঝেন, আপনার চয়েস ঠিক হয়েছে। তাছাড়া বাড়ির পাশেই থাকেন উনি, এমার্জেন্সিতে উনি যত হেল্পফুল হবেন আমরা অতটা হব না। মনোবিনা বিরক্ত হয়ে বললেন, যত ছুতো। আচ্ছা, আমি দেখছি। ফণীশ্বর কিছু বললেন না, মনে মনে হাসলেন। সপ্তাহখানেক পরের কথা। মনোবিনা গিয়েছিলেন পাল মশাইয়ের বাড়ি সন্ধেবেলায়। পালগিন্নি বারবার বলে পাঠাচ্ছিলেন। তিনি নিজে সদ্য ভুগে উঠেছেন, শরীর বড় দুর্বল। পালগিন্নির বড় ইচ্ছে এবারে বাড়িতে দুর্গাপুজো করেন প্রতিমা গড়িয়ে। সংসারে অনেক শুভ ঘটনা ঘটেছে, সবই মায়ের কৃপায়। এবার মাকে যদি এনে না বসান তাহলে কি চলে? এ ব্যাপারে দিদির পরামর্শ দরকার। মনোবিনা হলেন পাড়ার সবচেয়ে যোগ্য পরামর্শদাতা। পালবাড়ি থেকে ফিরছিলেন মনোবিনা। ঝিরঝির বৃষ্টি পড়ছে। পালবাড়ির খাস ঝি রাধা ছাতা আর টর্চ নিয়ে মনোবিনাকে বাড়ি পৌঁছে দিচ্ছিল। গলিতে আলো কম, সামান্য কাদা জমেছে। মনোবিনা ধীরে ধীরেই আসছিলেন, পা টিপে টিপে সাবধানে। গড়াইদের বাড়ি পেরিয়েছেন, হরেনের ছোট্ট চা খাবারের দোকান পাশে, গায়ে এক লম্বাটে রক। হঠাৎ রাধা টর্চের আলো ফেলে বলল, ও মা, খেদা। মনোবিনা তাকালেন। প্রায় অন্ধকারে বৃষ্টি বাঁচিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে খেদা। তুই এখানে? খেদা যেন ধরা পড়ে গেছে, মুখে কথা নেই। চোর যেমন করে হকচকিয়ে যায়, ধরা পড়ার পর সেইভাবে হকচকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে পড়েছে। এখানে তুই কি করছিস? খেদার মুখে কথা নেই। বাবু কোথায়? খেদা চুপ। বাবুর সঙ্গে সে বেরিয়েছিল, বাবুর সঙ্গেই ফেরার কথা। কথা বলছিস না? মনোবিনা ধমকে উঠলেন। খেদা ভয় পেয়ে বলল, বড়বাবুকেই খুঁজছি। মনোবিনা বলতে যাচ্ছিলেন, বাবু কি গরু ছাগল না কচি খোকা যে তুই তাকে খুঁজতে বেরিয়েছিস রাত্রির বেলায়? কথাটা মুখ ফসকে বেরুতে দিলেন না, জিভের ডগায় আটকে নিলেন। বললেন, কেন, বাবু তোর সঙ্গে ছিলেন না? খেদা মাথা নাড়ল। ছিলেন না, ছিলেন না বড়বাবু। মনোবিনার কি মনে হলো, মুখ তুলে তাকালেন। 20-30 পা দূরে মা মনসার বাড়ি, সদর বন্ধ। মনোবিনা খেদাকে বললেন, আয় তুই। খেদা মুখ মাথা নিচু করে ভয়ে কাঁপতে কাঁপতে মায়ের পিছু ধরল, ঠিক যেন চোর আসামি ধরা পড়ে পুলিশের পাশে পাশে চলেছে। বাড়ি এসে মনোবিনা খেদাকে সার্চ করলেন। প্যান্ট, জামা, ট্যাঁক কিছুই বাদ দিলেন না। খেদার কাছ থেকে অনেক কিছু পাওয়া গেল। সিনেমার টিকিটের ছেঁড়া কাগজ, সরু চিরুনি, একটা পেট্রোল লাইটার, বিড়ি আর 2টো দোমড়ানো সিগারেট। সিনেমার একটা চটি বই, নগদ 5.5 টাকা, 8 প্যাকেট চানাচুর, একটা লোহার আংটি ইত্যাদি। মনোবিনা বললেন, এসব থাক এখানে, তুই নিচে যা, আজ তোর খাওয়া বন্ধ। কাল তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি, এখানে তোর জায়গা হবে না। চোর, বদমাস, মিথ্যুক, শয়তান, ডুবে ডুবে জল খাওয়া দেখাচ্ছি তোকে। খেদা প্রায় কেঁদে ফেলেছিল। মা, আমার দোষ নেই বড়বাবু। চপ, আরামজাদা, দেখাচ্ছি তোকে, যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। খেদা মুখ নিচু করে বেরিয়ে গেল। মনোবিনা বিছানায় বসে পড়ে হাঁপাতে লাগলেন। ফণীশ্বর বাড়ি ফেরার পরপরই মনোবিনার ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু তিনি ঝাঁপালেন না। এমনকি এতটা দেরি কেন, খেদা কেন অমুক জায়গায় দাঁড়িয়েছিল, সেসব কথাও তুললেন না। ফণীশ্বরের চোরের মন, নিজেই 2-1 বার খেদা, বৃষ্টি, চেটো, ঘাড়ের ব্যথা ইত্যাদি প্রসঙ্গ তুলতে গিয়ে দেখলেন, গিন্নি হয় কথাগুলো কানেই তুলছেন না, না হয় ঘরের বাইরে চলে যাচ্ছেন। বাক্যালাপের সুযোগই হচ্ছে না। মনোবিনা কিন্তু স্বামীকে যে নজর করছিলেন না তাও নয়, আড়ে আড়ে করছিলেন। স্বামীর চোখ মুখ তার তো কম জানা নয়। ওই চোখের মধ্যে যে পাতলা ঢুলু ঢুলু ভাব ছিল, তাও তিনি নজর করেছেন।
লক্ষ্য করেছেন কথা বলার সময় ভদ্রলোকের দু চারটে কথা এলোমেলো হয়ে যাচ্ছিল, শব্দ পিছলে যাচ্ছিল জিভের ডগা থেকে। ফণীশ্বর পাকা লোক, তিনি বুঝতে পারছিলেন বাঘ বা বাঘিনী এখন আশেপাশে নিজেকে আড়াল করে রেখে শিকারটিকে দেখছে, যথা সময়ে লাফ মারবে। ফণীশ্বর অনুমান করার চেষ্টা করতে লাগলেন কখন কোন দিক থেকে কি ধরনের আক্রমণ ঘটলে তিনি বাঘিনীকে জব্দ করতে পারবেন। খাওয়া সেরে ফণীশ্বর শুয়ে পড়লেন। মনোবিনা খানিকটা পরে ঘরে এলেন। ফণীশ্বর ভাব করলেন যেন ঘুমিয়ে পড়েছেন। মনোবিনা নিত্যকার মতন ঘরের মধ্যে ঘুরলেন ফিরলেন, ছোটখাটো কাজ সারলেন, দরজা বন্ধ করে বাতি নিভিয়ে শুয়ে পড়লেন। কোনো কথাই বললেন না। ফণীশ্বর অনুমান করেছিলেন নিভৃতে শয্যায় তাঁর ওপর আক্রমণটা ঘটতে পারে। তিনি মনে মনে নিজেকে তৈরি করে রেখেছিলেন। হায় রে, কিছুই যে ঘটছে না। রাত বাড়তে বাড়তে বুঝি মাঝরাত পেরিয়ে যাচ্ছিল। ফণীশ্বর বাস্তবিকই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ পেটের কাছে খোঁচা খেয়ে ঘুম জড়ানো গলায় বললেন, আহ! আবার খোঁচা, বার 2-3। ঘুম ভাঙল ফণীশ্বরের। কি হলো? আমার বুকটা কেমন করছে, উঠতে পারছি না, জল দাও। ফণীশ্বরকে উঠতে হলো। অম্বলের ব্যথা? মাগো, কি খেয়েছিলে রাত্রিরে? বলতে বলতে ফণীশ্বর উঠে পড়ে ঘরের বাতি জ্বাললেন। জল গড়িয়ে দিলেন স্ত্রীকে। মনোবিনা উঠে বসলেন। বিছানায় পা ছড়িয়ে বসে আছেন। নাও, একটু জোয়ানের আড়ক খাবে নাকি? বুকের তলায় ব্যথা তো, অম্বল, গ্যাস আটকে গেছে। জলের গ্লাসটা নিলেন মনোবিনা। তারপর আচমকা, একেবারে আচমকাই বললেন, মনসা তোমায় যে ওষুধটা খেতে দেয় সেটা দাও। ফণীশ্বর থতমত খেয়ে গেলেন। মনসা মানে সরোজের ওষুধ? হ্যাঁ, সেটা তো হার্টের, আমারও হার্ট। ফণীশ্বর বললেন, কে বলল? তোমার অম্বল, গ্যাস্ট্রিক, গ্যাস, হার্ট। আমার শরীর আমি ভালো বুঝবো না তুমি বুঝবে? তুমি বোঝো, কিন্তু কথা নেই বার্তা নেই, হুট করে হার্টের ওষুধ খেয়ে বসবে। খাবো, তারপর যদি কিছু হয়, হলে পাপ চুকবে। দাও, ওষুধটা দাও। ফণীশ্বর বড় বিপদে পড়লেন। হার্টের ওষুধ তার কাছে কিছু নেই। সরোজ তাকে কোনো ওষুধ দেয়নি খেতে, কেননা এই বয়সে ও হার্টের এমন কোনো গণ্ডগোল নেই যে নিত্য কোনো ওষুধ খেতে হবে। ওষুধের ব্যাপারে সরোজ বড় কড়া। হুটহাট ওষুধ খাওয়া সে পছন্দ করে না। একটা ভিটামিন ট্যাবলেট খেতে চান, খাবেন, পেটে বুকে চাপ বুঝলে। সোডামিন্ট। আপনার তো সোডার অভ্যেস ভালোই আছে, কোনো ক্ষতি হবে না। ফণীশ্বরের কাছে সেই সোডামিন্ট ট্যাবলেট পড়েছিল। মাঝে মাঝে স্ত্রীকে দেখিয়ে সেটাই খেতেন, কিন্তু আজ এই সময়। ফণীশ্বর তবু ওষুধ খোঁজার ছুতো করে একটা কি এনে দিলেন। মনোবিনা দেখলেন ওষুধটা, বললেন, এটা তো তোমার ত্রিফলার কবিরাজি বড়ি। আরে না না, না না মানে আমি জানি না, গুন্ডু কোম্পানির ত্রিফলা বড়ি, নিজের হাতে উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে আমি তোমাকে খেতে দিই। ফণীশ্বর বিপাকে পড়ে গেলেন। ও, তাহলে ভুল হয়ে গেছে, ঘুম চোখে মাঝরাত্রিরে দাও তবে। তোমার আজকাল খুব ভুল হচ্ছে না? মনোবিনা এবার পা গুটলেন। ভুল কই না, খুব হচ্ছে, রোজই হচ্ছে। উত্তরে যাব বললে দক্ষিণে যাও, চেটুর বাড়ি যাচ্ছি বলে মনসার বাড়ি যাও। ফণীশ্বর বুঝতে পারলেন বাঘিনী সময় মতন ঝাঁপ দিয়েছেন। প্রবল বেগে মাথা নেড়ে বললেন, সরোজের বাড়ি যাই? কি আশ্চর্য, কে বলল? কোথায় সরোজ, কোথায় আমি? যাও না? ফণীশ্বর ভয় পেয়ে গেলেন কিনা কে জানে। বললেন, দরকার না পড়লে যাব কেন, এই হাটের কোনো। আজ যাওনি? ফণীশ্বর বললেন, খেদা বলেছে। খেদাকে তুমি উচ্ছন্নে পাঠিয়ে দিলে? ছি ছি, ওই হারামজাদাটাকে তুমি টাকা খাইয়ে বশ করে নিয়েছ। ওকে পয়সা দাও সিনেমা দেখার, বিড়ি সিগারেট ফোঁকার।
ওকে বলো যা খেদা পিকচার দেখে আয়, আর নিজে গিয়ে ওঠো মনসার বাড়ি। লজ্জা করে না তোমার? বুড়ো হাবড়া, এই বয়সে কোথায় ধম্মকম্ম করবে, ঠাকুর দেবতার কথা ভাববে? তা নয়, কোথাকার একটা মদ দাটে মেয়ে ছেলের বাড়িতে গিয়ে বসে বসে ফষ্টি নষ্টি করো। ছি ছি, আমার মরতে ইচ্ছে করছে। ফণীশ্বর স্ত্রীকে দেখলেন, বললেন, ফষ্টি নষ্টি করি না, ভগবানের দিব্যি, তোমার দিব্যি, মিথ্যে বলবো না। সরোজের কাছে যাই, গল্প গুজব করি, আর একটু জিন খাই, ব্লু রিবন উইথ লাইম। কি খাও? জিন। মেয়েরাই বেশি খায় ওটা, আমাদের কাছে কিচ্ছু নয়, জল, লেবু জল। ওই মদ্দা মাগিটাও বুঝি খায় তোমার সঙ্গে? এক আধ দিন, বেশিরভাগ দিন সরোজ ওই সফট ড্রিঙ্ক খায়, আর তুমি মদ গেলেও। ও আবার মদ নাকি, আমাদের পেটে বার্লি, সেরে বার্লি। স্বামীকে দেখতে দেখতে মনোবিনা বললেন, তোমার যত দোষী থাক, এই মনসা দোষ তো ছিল না। কি কুক্ষণে তোমার পা ভাঙলো? আমি ছিলাম না বাড়িতে, আর ওই মনসা মাগে এসে জুটলো। আমার কি কপাল! কোথায় আমি কোন পাহাড়ে গিয়ে মায়ের পায়ে মাথা ঠুকে তোমার জন্য মাদুলি নিয়ে এলাম মদের নেশা ছাড়াবো বলে। তা ওটা যদি বা কমলো, এটা একবারে চচ্চড়িয়ে বেড়ে গেল। ফণীশ্বরের মাথায় যেন বিদ্যুৎ ঝিলিক দিয়ে গেল। বললেন, মাই গড, ঠিক তো, মাদুলি পড়ার পর থেকেই চেটোর আড্ডা কমেছে বটে, বেশ কমেছে। কিন্তু ওই সরোজ আমায় চোঁচো করে টানছে, যেন ম্যাগনেট, দারুণ পাওয়ারফুল ম্যাগনেট। সত্যি তো, আগে কথাটা খেয়াল করিনি। মনোবিনা বিছানা থেকে নেমে পড়লেন, জলের গ্লাসটা এগিয়ে দিলেন স্বামীকে। ফণীশ্বর গ্লাস ধরলেন। মনোবিনা কোনো কথা বললেন না। স্বামীর হাতে বাঁধা মাদুলির সুতোটা টেনে পট করে ছিঁড়ে ফেললেন। যথেষ্ট জোর আছে হাতে। মাদুলিটা ছুঁড়ে দিলেন জানলা দিয়ে। বললেন, নাও, এবার তুমি তোমার ইয়ার বন্ধু চেটোর বাগানে চড়ে বেড়াও। ও বরং আমার সইবে। এতকাল সহ্য করেছি, আর না হয় ক বছর, যতদিন না মরছি, কিন্তু ওই মনসা আমার সইবে না। ফণীশ্বর চতুরের মতো হাসলেন। বললেন, মাদুলিটা তুমি ফেলে দিলে, তা ভালোই করেছ। ওটা বোধহয় ভুল মাদুলি ছিল, ময়ের ভুল, এক করতে আর এক করছিল। তবে মনো, আমি আগের মতন চড়ে বেড়াবো ঠিকই, কিন্তু সরোজকে তুমি গালমন্দ করো না। সত্যি সে ভালো, আমায় দাদা বলে। বলুক, দাদা বললেই 7 খুন মাপ? না, মানে এর মধ্যে সরোজেরও একটা পার্ট ছিল। সে সবই শুনতো আর হাসতো, বলতো, দাদা আপনি কিন্তু বৌদিকে অনর্থক খ্যাপাচ্ছেন, এটা চোর পুলিশ খেলা হচ্ছে। বুড়ো বয়সে এত মজার খেলাও খেলতে পারেন, ধন্যি আপনারা। মনোবিনা স্বামীর হাত থেকে খপ করে জলের গ্লাস কেড়ে নিয়ে ফণীশ্বরের মাথায় ঠেলে দিলেন। আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।